টুকি, মা টুকি, কোথায় গেলি রে? তাড়াতাড়ি এদিকে আয় মা। সেই কখন থেকে তো তোর চাঁদ মুখটা দেখি না। হয়েছে বাবা হয়েছে, আর তোমাকে এসব মিথ্যে কথা বলতে হবে না। তোমার এখন বাসায় ফেরার সময় হলো বাবা। তুমি আমাকে মোটেও ভালোবাসো না। এসব কথা বলে টুকি গাল ফুলিয়ে থাকে। লক্ষ্মী মা আমার, এভাবে মন খারাপ করে থাকিস না। তুই জানিসই তো পাখিদের সর্দার আমি। সব পাখির দেখাশোনার দায়িত্ব তো আমার উপরে, তাই সারাদিন আমাকে বাইরে বাইরে থাকতে হয়। এখন তুই বল, আমি কি দায়িত্ব ভুলে বাসায় বসে থেকে তোর সাথে গল্প করতে পারি? আমি অত কিছু বুঝতে চাই না বাবা। আমি জানি তুমি আমাকে মোটেও ভালোবাসো না। আমাকে ভালোবাসলে তুমি সারাদিন অন্য পাখিদের নিয়ে সারাদিন বাহিরে বাহিরে থাকতে পারতে না। আমি সব বুঝি বাবা। আমি আর তোমার সাথে কথা বলবো না। আমার একা একা বাইরে থাকতে ভালো লাগে না। আমি তোমার সাথে কোনো কথা বলবো না, এই আমি বলে দিই। তোমার সাথে আমার আরই। তুই এমন কথা বলতে পারলি রে মা? তোর মা মারা যাওয়ার পর থেকেই আমি তোকে কোলে পিঠে করে বড় করলাম, আর সেই তুই কিনা আমাকে বলছিস আমি তোকে ভালোবাসি না, আমার সাথে কথা বলছিস না। হে কি বাবা, তুমি আবার আমার কথায় কষ্ট পেলে নাকি? বিশ্বাস করো বাবা, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি। যাই হোক বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি না তোমার সাথে আরে কেটে ভাগ করে নিলাম, বুঝেছো? কি গো, এখনো মন খারাপ করে থাকবে? তাহলে তুমি বরং আমাকে বকো। লোকের কথা শুনে টোনা হাসতে থাকে। পাগলি মেয়ে আমার, আয় মা, কাছে আয়। এভাবে মেয়েকে নিয়ে টোনার দিন কাটছিল। একদিন সুখী পায়রা কাঁদতে কাঁদতে টোনার বাড়িতে চলে আসে। টোনা দাদা, এইদিকে একটু আসো দাদা। আপনার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে, বাহিরে আসুন দাদা। সুখী পায়রার এমন কান্না জড়ানো কণ্ঠ শুনে টুকি তাড়াতাড়ি বাহিরে চলে আসে। আরে সখী মাঝি যে, কি হয়েছে তোমার? আর তুমি এভাবে কাঁদছো কেন? আর বাবা তো এখন বাসায় নেই। বাবা তো বিচারের কাজে বাইরে গেছে। আর মাসি, তোমার কি সমস্যা হয়েছে? আমাকে বলতে পারো। বাবা আসলে আমি বাবাকে সবটা বুঝিয়ে বলবো। আচ্ছা, তাহলে তোমাকে বলছি সবটা। আসলে আমার স্বামী আমাকে কিছুদিন থেকে বলছে বাবার কাছ থেকে যৌতুকের টাকা আনতে, আর আমি যৌতুকের টাকা আনতে রাজি হইনি বলে ভীষণ মারধর করেছে। আরও বলেছে আমি যদি 2 দিনের মাঝে যৌতুকের টাকা না নিয়ে আসতে পারি তবে নাকি আমায় মেরেই ফেলবে। তুমি কি বলছো মাসি? মেশো তোমাকে মেরেছে? আর মাসি, মেশো কি জানে না নাকি যৌতুক নেয়া আর দেওয়া সমান অপরাধ? এই কথাটা তো আমিই জানি, আর মেশো জানে না। যাই হোক মাসি, তুমি আর এভাবে কেঁদো না। তুমি এখন বাসায় ফিরে যাও। বাবা এলে আমি বাবাকে সবটা বুঝিয়ে বলবো। এরপর সুখী পায়রা সেখান থেকে চলে যায়। আর টোনা বাসায় ফিরলে টুকি সুখীর সব কথা তার বাবাকে খুলে বলে। আর সব কথা শুনে টোনা ভীষণ রেগে যায়। আর এসব সমস্যা সমাধানের জন্য টোনা সুখী পায়রার বাসায় যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে টুকি একা একা বাসায় না থেকে ঘুরতে বের হয়। আর ঘুরতে ঘুরতে টুকি গহীন জঙ্গলে চলে যায়। আর গহীন জঙ্গলের একটা গাছে খুব সুন্দর একটা ফল দেখতে পায়। ও মা, কি সুন্দর লাল রঙের ফল! আর ফলটাকে দেখে মনে হচ্ছে এটা অনেক রসালো আর সুস্বাদু। আমি এক্ষুনি এই ফলটা খাবো। এসব কথা বলে টুকি ফলটা খেয়ে ফেলে। আর ফলটা খাওয়া শেষ হতেই টুকি আকারে অনেক ছোট হয়ে যায়। আর এ দেখে টুকি ভীষণ ঘাবড়ে যায়। ও মা গো, আমি এত ছোট হয়ে গেলাম কি করে? আশেপাশের গাছগুলোকে দেখছি অনেক বড় হয়ে গেছে। হে উপরওয়ালা, এ আমার কি হয়ে গেল? আমার থেকে তো মনে হয় পিঁপড়েগুলোই অনেক বড়। এ ফল খেয়েই তো আমার এ হাল হলো মনে হচ্ছে। এবার আমার কি হবে? আমাকে তো কেউ সহজে দেখতে পাবে না। এসব কথা ভাবতে ভাবতে টুকি বাসার দিকে ফিরতে থাকে। এদিকে টোনা বাসায় ফিরে টুকিকে কোথাও দেখতে পায় না। আর এ দেখে সে ভীষণ অস্থির হয়ে যায়। আর বাসার সামনে ডালে হতাশ হয়ে বসে পড়ে। আর তখনই ছোট্ট টুকি সেখানে চলে আসে। আর টুকি তার বাবাকে অনেক ডাকতে থাকে।
বাবা, ও বাবা, একটিবার তুমি নিচের দিকে তাকাও। আমি এখানে তোমার পায়ের কাছে। বাবা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না বাবা? নিচে তাকাও বাবা। হঠাৎ এমন ডাক শুনে টোনা তার পায়ের দিকে তাকায়। ছোট্ট টুকিকে দেখে তো টোনা ভীষণ ঘাবড়ে যায়। এরপর টোনা টুকিকে হাতের তালুতে নেয়। এ কি সর্বনাশা কাণ্ড! এসব কি করে হলো রে মা? মা, তুই এত ছোট হয়ে গেলি কি করে? এরপর টুকি টোনাকে সবটা খুলে বলে। সব কথা শুনে তো টোনা ভীষণ চিন্তায় পড়ে যায়। আর মেয়ের চিন্তায় টোনা উদাস হয়ে যায়। আর এভাবেই দুদিন কেটে যায়। আর একদিন টোনা উদাস হয়ে তার বাড়ির পাশে বসেছিল। আর হঠাৎই একটা উল্লু পেঁচা টোনার কাছে চলে আসে। এ কি সর্দার, কি হয়েছে তোমার? তুমি এমন উদাস হয়ে বসে আছো কেন? এমন কি চিন্তা তোমার, বলো তো আমাকে। এরপর টোনা তার চিন্তার কারণ উল্লু পেঁচাকে খুলে বলে। আর এসব কথা শুনে উল্লু পেঁচা বলে, ও, এই ব্যাপার। ধুর সর্দার, তুমি এত ভেবো না তো। আমি জানি এর সমাধান কি। এই জঙ্গল পেরিয়ে মানুষ নদীর তীরে একটা অদ্ভুত কলা গাছ আছে। যে কলা গাছে কলা না, গোলাপ ধরে আছে। ওই গোলাপটা এনে যদি তোমার মেয়ের গায়ে ছোঁয়াতে পারো, তাহলেই তোমার মেয়ে স্বাভাবিক আকারে ফিরে আসবে, বুঝেছো? এসব কথা বলে উল্লু পেঁচা সেখান থেকে চলে যায়। আর উল্লু পেঁচার কথা মতো কলা গাছ থেকে গোলাপ আনার জন্য রওনা দেয়। এত দূরের পথ যেতে যেতে টোনা ভীষণ ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে পড়ে। আর সে জঙ্গল থেকে কিছু ফল সংগ্রহ করে খাওয়ার জন্য। আর ঠিক তখনই তার সামনে একটা ক্ষুধার্ত শালিক আসে। বড্ড খিদে পেয়েছে। তুমি আমাকে এই ফলগুলো খেতে দেবে গো? আমি দুদিন থেকে যে কিছু খাইনি, আর কোথাও ফল খুঁজে পাচ্ছি না। দেবে খাবার? এরপর টোনা শালিককে ফলগুলো দিয়ে দেয়। এভাবেই গোলাপ আনার পথে টোনা অনেক পরীক্ষার সম্মুখীন হয়। আর সব পরীক্ষায় টোনা সততা আর নিষ্ঠার সাথে উত্তীর্ণ হয়। অবশেষে টোনা সেই নদীর ধারের কলা গাছের সামনে চলে আসে। যাক, অবশেষে আমি এই কলা গাছের সামনেই চলে এলাম। আর সত্যিই তো এই কলা গাছে গোলাপ ধরা আছে। কলা গাছেই গোলাপ, কারণ আমি যে মায়াবী কলা গাছ। যাই হোক, তুই যে আমার কাছে আসার পথে সব পরীক্ষার সম্মুখীন হয়েছিস, সবই আমার সাজানো ছিল। তবে তুই অনেক সৎ, তাই সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। এবার এই গোলাপটা নিয়ে যা তো, আর তোর সমস্যার সমাধান কর। এরপর টোনা সেই গোলাপটা নিয়ে বাসায় ফিরে যায়। আর ছোট্ট টুকির শরীরে গোলাপটা ছোঁয়ায়। আর সাথে সাথে টুকি স্বাভাবিক হয়ে যায়, যা দেখে টোনা অনেক খুশি ছিল। এরপর বাবা ও মেয়ে সুখে শান্তিতেই দিন কাটায়। তুই কষ্ট করে খাবার চেয়ে আনছিস অন্যদের বাড়ি থেকে, আর আমি সেই খাবারগুলো বসে বসে খাচ্ছি। এভাবে তুমি কেন বলছো বাবা? আমি তো তোমারই মেয়ে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমাদের সুখের দিন একদিন না একদিন ঠিকই আসবে। আর আজ আমি বনের ওই দক্ষিণ দিকে যাব, ওখানে গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা। তুমি নিশ্চিন্তে থাকো বাবা। এ কথা বলে টুনি তার ভাবনা মতো বনের ওই দক্ষিণ কোণে কাজ খুঁজতে বেরিয়ে পড়ে। আর টুনি পথ দিয়ে যেতে যেতে ক্লান্ত হয়ে পথের ধারে একটি কলা গাছের নিচে বসে পড়ে আর বলতে থাকে, হে উপরওয়ালা, কষ্ট করার জন্যই কি আমার জন্ম হয়েছে? আমি আর কোথায় যাব? কোথায় গেলে একটু সুখের দেখা পাবো উপরওয়ালা? আজ গরিব বলে কি আমার দুমুঠো খাবার খেয়ে বেঁচে থাকার অধিকার নেই? তুমি আমাকে মৃত্যু দাও উপরওয়ালা, মৃত্যু দাও। টুনি যখন আনমনে এসব কথা বলে কান্না করছিল, তখন টুনির পাশে থাকা কলা গাছটি কথা বলে ওঠে। আহা, তোর বুঝি অনেক কষ্ট, তাই না? তাই এইভাবে বলছিস? তোর মুখ দেখেই আমি বুঝেছি। বলতো তোর কি হয়েছে? আমি তোকে সাহায্য করব। হঠাৎ করে টুনি ছোট্ট কলা গাছের কথা শুনে একেবারে চমকে ওঠে আর ভয় পেয়ে যায়। তারপর টুনি ভয় কাটিয়ে উঠে কলা গাছকে তার সব দুঃখের কথা খুলে বলে। সব শুনে কলা গাছ বলে, ও এই ব্যাপার,
তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে সাহায্য করব। আমি হলাম জাদুর কলা গাছ, সবার চাহিদা মতো ইচ্ছে পূরণ করতে পারি আমি। তুই আমাকে এখান থেকে নিয়ে গিয়ে তোর বাড়িতে রোপণ কর। আমি বড় হয়ে তোকে অনেক কলা দেব। সেই কলা বিক্রি করে তুই অনেক টাকা পাবি, আর তোর সব অভাব দূর হয়ে যাবে। কলা গাছের এমন কথা শুনে টুনি ভীষণ খুশি হয়, আর কলা গাছের কথা মতো কলা গাছটাকে উপড়ে তার বাড়িতে নিয়ে আসে। আর টুনি কলা গাছের ব্যাপারে তার বাবাকে সব কথা খুলে বলে। তারপর টুনি সেই ছোট্ট কলা গাছটিকে তার বাড়ির আঙিনায় রোপণ করে, আর প্রতিদিন টুনি সেই কলা গাছের যত্ন করতে শুরু করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনির ছোট্ট কলা গাছটি হঠাৎ করে বড় হয়ে যায়। এরপর সেই কলা গাছে অনেক কলা ধরে, আর টুনি তা দেখে ভীষণ খুশি হয়। তখন টুনি বলে ওঠে, ও মা, এত কলা ধরেছে, আমি তো সব কলা বাজারে বিক্রি করে দেব। উপরওয়ালা অবশেষে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। আর কলা গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে তোমার কলা দিয়ে সাহায্য করার জন্য। তারপর টুনি একটা বড় ঝুড়িতে পাকা কলাগুলো পেড়ে বাজারে নিয়ে যায়, আর সেই কলা বিক্রি করতে শুরু করে। কলা নিবে গো, কলা, পাকা পাকা সুমিষ্টি কলা নিবে গো, নিয়ে যাও, নিয়ে যাও, আমার কাছে সুন্দর সুন্দর কলা আছে। হিরে টুনি, তোর আবার কলা গাছ কোথায়? নতুন রোপণ করেছিস বুঝি? দে তো এক ঝুড়ি কলা, দেখি খেয়ে কেমন মজা। তোর গাছের কলার তা কত করে দাম রে তোর কলার? এক ঝুড়ি 10 টাকা গো দাদা, একবার খেয়েই দেখো না, আমার কলার স্বাদ তোমার মুখে লেগেই থাকবে। এ কথা বলে টুনি কবুতরকে এক ঝুড়ি কলা দেয়। এভাবেই দেখতে দেখতে টুনির ঝুড়ির সব কলাগুলো এক নিমিষেই বিক্রি হয়ে যায়, আর টুনি কলা বিক্রি করে অনেক টাকা পায়। এভাবে টুনি প্রতিদিন সেই জাদুর কলা গাছ থেকে কলা পেড়ে আরটা বাজারে বিক্রি করত। কিন্তু ধীরে ধীরে বাজারে কলার চাহিদা কমতে শুরু করে, কেননা তখন বনের মধ্যে গ্রীষ্মকাল শুরু হয়ে যায়, আর প্রচন্ড গরম থাকার কারণে বনের সব পাখিরা নারকেলের জল খুঁজতে শুরু করে। আজ সারাদিন বাজারে কলা নিয়ে বসে আছি, তবুও একটা কলাও বিক্রি হলো না। এদিকে তো কলাগুলো রোদের কারণে পচে যাচ্ছে। বনের সবাই তো আমার কাছে কলার বদলে নারকেলের খোঁজ করছে। এখন আমি নারকেল পাবো কোথায়? হে উপরওয়ালা, তুমি কি আবার আমাকে পথের ফকির বানাবে? এ কথা বলে টুনি কলার ঝুড়ি নিয়ে বাজারেই বসে থাকে, কিন্তু তার একটা কলাও বিক্রি হয় না। এভাবে বাজারে কলার চাহিদা কমতে থাকে, আর নারকেলের চাহিদা বাড়তেই থাকে। আর তারপর টুনির কলা বিক্রি করা বন্ধ হয়ে যায়। একদিন কলা গাছ টুনিকে বলে, টুনি, তুই আমার কলা বিক্রি করতে আর বাজারে নিয়ে যাস না কেন রে? দেখেছিস আমার কত কলা পেকে আছে আর পেকে পেকে ঝুলে আছে। এত কলার ভারে তো আমি কদিন পরে ভেঙেই যাব রে। না গো কলা গাছ, তোমার কলার এখন আমার আর কোনো দরকার নেই। বাজারে এখন কলা কেউ কিনতে চায় না, সবাই নারকেল খোঁজে, কারণ গরমের সময় সব পাখিরা নারকেলের জল পান করে আর তাদের তৃষ্ণা মেটায়। এদিকে তো আমার কোনো নারকেলের গাছ নেই। ও, এই ব্যাপার, তুই কোনো চিন্তা করিস না, আমি তো একটা জাদুই কলা গাছ। তুই হয়তো জানিস না যে কলা ছাড়াও আমি নারকেলও দিতে পারি, কিন্তু আমার গাছে নারকেল ধরাতে হলে তোকে একটা কঠিন কাজ করতে হবে। কি কাজ বলো, আমাকে বলো, তুমি যা করতে বলবে আমি তাই করব। হ্যাঁ, শোন তবে বলছি, ওই বনের উত্তরে একটা লাল পাহাড় আছে, আর ওই লাল পাহাড়ের পাদদেশে লাল একটা গোলাপ ফুল আছে। সেই লাল গোলাপ ফুল তুলে এনে তার রস করে যদি আমার কলা গাছের গোড়ায় দিতে পারিস, তবেই আমার গাছ থেকে নারকেল হবে।
তবে সাবধান, ওই গোলাপের চারপাশে অনেক কাঁটা আছে কিন্তু একটা কাঁটাও যদি তোর শরীরে ফোটে তবে যে তোর মৃত্যুর সমান যন্ত্রণা হবে রে। আমি পারবো আনতে ওই লাল গোলাপ, আমার সংসার যে চলছেই না। বাবার ঔষধ কিনতে হবে, তোমার কাছে নারকেল না পেলে যে আমাদের না খেয়েই মরতে হবে গো। আমি আজকেই ওই লাল পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। এ কথা বলে টুনি ওই লাল পাহাড়ের উদ্দেশ্যে বনের মধ্য দিয়ে যেতে থাকে। অবশেষে 3 রাত 3 দিন পার করে টুনি ওই লাল পাহাড়ের পাদদেশে পৌঁছায়। আর টুনি সেই লাল গোলাপটি দেখতে পায়। টুনি যেই না লাল গোলাপের দিকে হাত বাড়ায় তখনই লাল গোলাপটিকে ঘিরে থাকা কাঁটাগুলো টুনির হাতে বিঁধে যায় আর খুব রক্ত পড়তে থাকে। আর টুনি যন্ত্রণায় চিৎকার করতে করতে বলে, ও বাবা গো, ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম। আমার তো মনে হচ্ছে আমার হাতে কাঁটা ফোটেনি, কেউ যেন আমার শরীর থেকে হাতটাই আলাদা করে নিয়েছে। না, যে করেই হোক এই লাল গোলাপ ফুল আমাকে নিয়ে যেতেই হবে, যতই কষ্ট হোক না কেন। এ কথা বলে টুনি তার কাটা ফোটা ক্ষত বিক্ষত হাত নিয়ে লাল গোলাপ ফুলটি তুলে নিয়ে বাড়িতে ফিরে আসে। আর সেই ফুলের রস তৈরি করে কলা গাছের গোড়ায় দেয়। আর সেই গোলাপ ফুলের রস কলা গাছের গোড়ায় দেওয়ার সঙ্গে সঙ্গে কলা গাছে নারকেল ধরে। এ দেখে তো টুনি ভীষণ খুশি ছিল। তারপর টুনি তার কলা গাছ থেকে নারকেল পেড়ে নিয়ে বাজারে চলে যায় আর নারকেল বিক্রি করে অনেক টাকা লাভ করে। আর দিন দিন টুনির উন্নতি হতে থাকে। আর এইদিকে বনের এক লোভী যজ্ঞ কাক অনেক হিংসে করতে শুরু করে। আর সে মনে মনে বলে, হিংসে হিংসে হিংসেতে আমার শরীর জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ওই গরিব টুনি পাখি কি করে নারকেল বিক্রি করে এত বড়লোক হচ্ছে, তার ওই নারকেলে কি এমন আছে, আজকে রাতেই টুনির ওই কলা গাছের সব নারকেল হাতিয়ে নেব। এ কথা বলে যজ্ঞ কাক রাত হওয়ার অপেক্ষা করতে শুরু করে। তারপর রাত হতেই যজ্ঞ কাক টুনির সেই কলা গাছের কাছে যায়। আর কলা গাছে এত নারকেল দেখে যজ্ঞ কাক এমনি এমনি ওই কলা গাছে হাত দিতে ধরে। ঠিক তখনই যজ্ঞ কাকের শরীরে আগুন লেগে যায় আর যজ্ঞ কাক যন্ত্রণায় চিৎকার করতে থাকে, বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, পুড়ে গেলাম গো, পুড়ে গেলাম, আমার শরীরে আগুন লেগে গেছে, পুড়ে গেলাম গো, মরে গেলাম। তুই আমার নারকেলে লোভের বশে হাত দিতে এসেছিস তাই না? দেখ তোর শাস্তি কি হলো, তুই এখন পুড়ে ছাই হয়ে যাবি, খুব মজা হবে এবার, শয়তান যজ্ঞ কাক। এভাবে যজ্ঞ কাক যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পুড়ে ছাই হয়ে যায় আর সে তার লোভের শাস্তি পেয়ে যায়। এরপর থেকে টুনি সেই কলা গাছের নারকেল বিক্রি করে তার বাবা রাজু টোনাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। ঠান্ডা শরীর যে আর চলছে না। কি হয়েছে সাধু বাবা, তোমার কি শরীর খারাপ? খুব জ্বর এসেছে বাবা, বড্ড ঠান্ডা লাগছে, যদি একটু আগুন জ্বালিয়ে আগুনের তাপ নিতে পারতাম তবেই আমার একটু আরাম লাগতো। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমার কাছে কাঠখড়ি আছে, আমি এক্ষুনি তোমার আগুনের ব্যবস্থা করে দিচ্ছি। এরপর মন্টু কাঠখড়িগুলো আগুন জ্বালানোর জন্য তৈরি করে। এসব কি করছিস বাছা, এগুলো তো তোর অনেক কষ্টে জোগাড় করা কাঠ, এগুলো তুই কিনা আমার জন্য দিয়ে দিচ্ছিস? সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি এক্ষুনি আগুন জ্বালিয়ে দিচ্ছি। এরপর মন্টু কাঠে আগুন লাগিয়ে দেয়। বাবা, আগুন তো জ্বালিয়ে দিলাম, কিন্তু শুধু আগুন দিয়েই তো তোমার রোগ সারবে না। বাবা, তোমার রোগ সারানোর উপায় থাকলে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। তুই খুব ভালো, তুই যখন আমাকে সাহায্য করতেই চাইছিস তবে তাই কর। শোন, এখান থেকে ওই দক্ষিণে তুই একটা পুকুর দেখতে পাচ্ছিস না,
ওই পুকুরটার তলদেশে একটা অদ্ভুত গাছ আছে, আর সেই গাছে একটা লাল ফল ধরা আছে। তুই যদি এই ফলটা এনে আমাকে খাওয়াস তবেই আমি সুস্থ হব। কিন্তু বাবা, ওই পুকুরের জল তো অনেক ঠান্ডা। এই ঠান্ডার মাঝে তুই আবার অত ঠান্ডা জলে নামবি? তোর তো অনেক কষ্ট হবে রে বাবা। আমায় নিয়ে অত ভেবো না, আমি তোমাকে সাহায্য করব। এরপর মন্টু সেই দক্ষিণ কোণের পুকুরে যায় আর ঠান্ডার মধ্যেই পুকুরে নামে। আর অনেক খোঁজার পর মন্টু ওই লাল ফলটা পেয়ে যায় আর অনেক কষ্টে সেই লাল ফলটা নিয়ে সাধু বাবার কাছে আসে। এই যে বাবা, লাল ফলটা এনেছি, এবারে আপনি লাল ফলটা খেয়ে নিন। এরপর পেঁচা লাল ফলটা খেয়ে নেয় আর ফলটা খাওয়ার সাথে সাথে পেঁচা একদম সুস্থ হয়ে যায়। সত্যি রে, তুই অনেক ভালো আর সৎ। তোর জন্যই আমি সুস্থ হলাম। কখনো কোনো বিপদে পড়লে তুই আমার কাছে আসিস, আমি নিশ্চয়ই তোকে সাহায্য করব। তুই তো ঠান্ডায় কাঁপছিস, এবার তাড়াতাড়ি বাড়িতে যা। ভেজা অবস্থায় বেশিক্ষণ থাকলে আবার অসুস্থ হয়ে যাবি। এরপর মন্টু কাঁপতে কাঁপতে বাড়িতে আসে। কিরে মন্টু, কাঠখড়ি কই? আর তোর শরীর অত ভেজা কেন? এরপর মন্টু সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে রাজু ভীষণ রেগে যায়। সব জায়গাতেই তোর শুধু সমাজ সেবা, তাই না রে? এবার কাঠখড়ি ছাড়া রান্না করবি কি করে? হ্যাঁ শোন, আমি অত কিছু বুঝি না। 1 ঘন্টার মধ্যে আমার খাবার চাই চাই। আর তুই কোথা থেকে কি করবি সেসব আমি কিচ্ছু জানি না। তুমি কোনো চিন্তা করো না দাদা, আমি তোমার খাবার দেব, তোমাকে না খেয়ে থাকতে হবে না। আর এভাবেই মন্টুর দিন কাটছিল। আর এরপর বেশ কিছুদিন কেটে যায়। কিন্তু হঠাৎ করে বনে একদিন শোনা যায় যে এই বনের রানীর মেয়ে মিষ্টি রাজকুমারী অনেক অসুস্থ। দেহে প্রাণ থাকলেও তার মাঝে কোনো জ্ঞান নেই। কবিরাজ, ডাক্তার কেউ তাকে সুস্থ করতে পারেনি। এই নিয়ে রানীমা অনেক চিন্তিত ছিল। প্রহরী, তুমি বনে ঘোষণা করে দাও যে আমার মেয়েকে সুস্থ করে তুলতে পারবে তাকে আমি আমার অর্ধেক রাজত্ব দেব আর আমার মেয়ের সাথে তার বিয়েও দেব। ঠিক আছে রানীমা। শুনুন শুনুন শুনুন, বনের সব পাখিদেরকে জানানো যাচ্ছে যে আমাদের রাজকুমারী মিষ্টু অনেক অসুস্থ, তার কোনো জ্ঞান নেই। যদি কেউ মিষ্টুর জ্ঞান ফেরাতে পারে তবে রানীমা তাকে অর্ধেক রাজত্ব সহ রাজকুমারীর সাথে তার বিয়ে দেবে। শুনুন শুনুন শুনুন। এইসব কথা শুনে বনের পাখিরা অনেক খুশি হয় আর রাজু টোনাও তা শুনতে পায়। এই সুযোগ বড়লোক হওয়ার, আমি রাজকুমারীর জ্ঞান ফেরাবো। এক্ষুনি আমাকে রানীমার কাছে যেতেই হবে। এরপর রাজু টোনা রানীমার কাছে যায় আর বলে সে তার মেয়েকে বাঁচাবে। এরপর রাজু টোনা উপায় খুঁজতে থাকে যে কিভাবে জ্ঞান ফেরানো যায়। পেয়েছি, ভাই তো সাধু বাবাকে সাহায্য করেছিল। আমি বরং এখন সেই সাধু বাবার কাছে যাই, উনি নিশ্চয় আমাকে কোনো পথ বলে দিতে পারবে। এরপর রাজু টোনা বনের ভিতর সেই সাধু বাবাকে খুঁজতে থাকে আর হঠাৎই সে সাধু বাবাকে খুঁজে পায়। প্রণাম বাবা, আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। কাল আপনাকে মন্টু টোনা নামে একটা পাখি সাহায্য করেছিল না? ও আমার ভাই। ওহো, তুই ওই ভালো ছেলেটার ভাই? তবে আমি তোকে সাহায্য করব। কি সাহায্য চাই তোর, বল আমাকে। এরপর রাজু টোনা সমস্ত ঘটনা সাধু বাবাকে খুলে বলে আর এসব কথা শুনে সাধু বাবা বলে, এর উপায় আমার জানা আছে। এখান থেকে অনেকটা দূরে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে একটা কলা গাছ আছে। যে কলা গাছে কলা নয়, আনারস ধরা আছে। তুই যদি সেই আনারস এনে রাজকুমারীকে রস করে খাওয়াতে পারিস তবেই রাজকুমারী সুস্থ হয়ে যাবে। তবে মনে রাখিস, ওই গাছ একবারই তোর প্রয়োজন মেটাবে, তাই ওর সামনে উল্টাপাল্টা কথা বলিস না, প্রয়োজনীয় কথা ছাড়া।
এইসব কথা শুনে রাজু টোনা সেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয় আর অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে ওই পাহাড়টা দেখতে পায়। রাজু টোনা অনেক ক্লান্ত ছিল। বাপরে বাপ, কি উঁচু পাহাড়! ডানা দুটো একেবারে ব্যথা হয়ে গেল। এত উঁচু পাহাড়ে এসে তো ক্লান্ত হয়ে গেলাম। ওই তো কলা গাছটা, ইস, ওই কলা গাছটা যদি একটা বট গাছ হতো তবে বসে সেখানে একটু আমি বিশ্রাম নিতাম। এই কথা বলতেই কলা গাছটা বট গাছ হয়ে যায়। সাধু বাবা তো বলেছিল গাছটা একবারই আমাকে সাহায্য করবে, এটা আমি কি বলে ফেললাম, ধুর। রাজু টোনা নিরাশ হয়ে ফিরে আসে। অবশেষে রাজকুমারীর জ্ঞান ফেরানোর দায়িত্ব মন্টু টোনা নেয় আর সে সাধু বাবার কাছে কলা গাছে আনারসের কথা জানতে পারে। আমি জানি তুই পারবি, আর আমি তোকে আশীর্বাদ করি, তুই সফল হ। এরপর মন্টু টোনা অনেক পরিশ্রম করে আর শত কষ্টের পর সে পাহাড়ে ওঠে। ওই তো কলা গাছে আনারস ধরে আছে। এখনই আমাকে আনারস নিয়ে গিয়ে রাজকুমারীকে খাওয়াতে হবে। এই কথাটা বলতেই আনারসটা মাটিতে পড়ে যায় আর মন্টু আনারস নিয়ে রাজপ্রাসাদে আসে আর তার রস করে রাজকুমারীকে খাওয়াতেই রাজকুমারী পুরোপুরি সুস্থ হয়ে যায়। এরপর রানীমা তার কথা মতো রাজকুমারীর সঙ্গে মন্টু টোনা বিবাহ দেয় আর তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তুই আর জেদ করিস না, আকাশের এমন অবস্থাতে আমি তোকে নিয়ে যেতে পারবো না। তাহলে তো আজ তুমি যেতেই পারবে না। পাগলি মেয়ে আমার, আজ যদি আমি না যাই তাহলে তো কাল খাওয়ার মতো কিছু থাকবে না। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত জেদ করছিস তাহলে চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, চলো। রাজু টোনা তার মেয়েকে নিয়ে মেঘেলা আকাশে কাঠ কাটতে বের হয়। বেশ কিছু দূর যাওয়ার পর তারা একটা বড় গাছ দেখতে পায়। বাবা দেখো, কত বড় একটা গাছ। চলো চলো, আমরা দুজনে মিলে আজ এই গাছটাকে কাটি। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, চল। এরপর রাজু টোনা সেই গাছটা কাটতে শুরু করে, কিন্তু গাছের কুঠুরে যে একটা মা সাপ তার ছেলেকে নিয়ে ঘাপটি মেরেছিল সেটা তারা কিছুতেই বুঝতে পারে না। যেই না গাছটি কাটা হয়ে যায় অমনি মা সাপ তার ছেলেকে নিয়ে পালাতে ধরার সময় গাছের গুড়ির নিচে চাপা পড়ে যায় আর সাথে সাথে মা সাপটা মারা যায়। মা, মা, তোমার কি হলো মা? তুমি কথা বলো মা, তুমি কথা বলো। সাপের ছানার কান্না দেখে রাজু টোনা আর টুনির ভীষণ মায়া হয়। আরে ছানাটা কেমন কাঁদছে। বাবা, আজ যে আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি। একটা ছানাকে যে আমরা অনাথ বানিয়েছি বাবা। কাঁদিস না রে মা, আমরা তো আর বুঝে শুনে কিছু করিনি, তাই না? চল মা, ছানাটাকে নিয়ে আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ বাবা, আর এর তো এখন থেকে কেউ নেই, তাই আমি হলাম ওর বড় বোন আর ও হলো আমার নাগ ভাই। চল নাগ ভাই চল, আমাদের সাথে চল। রাজু টোনা টুনি এবং টুনির নাগ ভাইকে নিয়ে বাড়িতে ফিরে আসে। নাগ ভাই, তোর হয়তো ভীষণ ক্ষুধা পেয়েছে, চল আমি তোকে দুধ খাইয়ে দেই। না না, আমি খাবো না দিদি, আমি কিচ্ছু খাবো না, আমার খিদে নেই। আমার যে মায়ের জন্য বড্ড মন খারাপ করছে, আমি মায়ের কাছে যাব। ভাই আমার, একদম জেদ করিস না, আয় আয় আমার কাছে আয়। আমার খুব ঘুম পাচ্ছে দিদি, আমি এখন ঘুমোবো। টুনি নাগকে ঘুম পাড়িয়ে দেয়। এরপর টুনি তার নাগ ভাইয়ের পাশে বসে অনেক কাঁদতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এরপর হঠাৎ একদিন ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। রাজু টোনা গাছ কাটতে গিয়ে গাছের তলায় চাপা পড়ে মারা যায়। বাবা, এটা তোমার কি হয়ে গেল বাবা? এখন আমরা দুই ভাই বোন কি করে থাকবো বাবা? এটা তোমার কি হলো? আমরা দুই ভাই বোন এখন কি করে খাবো বাবা? বাবা, দিদি দিদি, তুমি আর কেঁদো না দিদি, তুমি কাঁদলে যে আমারও ভীষণ খারাপ লাগে আর অনেক কান্না পায়। না কেঁদে আর কি করবো ভাই বল, বাবা ছাড়া যে আর কেউ আমার আপন নেই। কেঁদো না দিদি, আমি বুঝি তোমার পর, আমি বুঝি তোমার একটুও আপন নই। বাবা মারা গেছে তাতে কি হয়েছে, আমি তো আছি,
আজ থেকে আমি তোমাকে আগলে রাখবো দিদি। এদিকে সেখানে থাকা উপস্থিত পাখিদের মধ্যে এক বৃদ্ধা পাখি বলে ওঠে, শোন টুনি, তোদের ঘরে এই সাপটা থাকার কারণেই আজ তোর বাবা মারা গেছেন। তোদের ঘরে যে অভিশাপ ঢুকেছে, আর এই অভিশাপের কারণে হয়তো আমরাও কোনো বিপদে পড়বো। তাই হয় তুই তোর নাগ ভাইকে নিয়ে চলে যা, নয়তো ওকে এখান থেকে তাড়িয়ে দে। মিনু মাসি, তুমি এসব কি বলছো বলো তো? আমার বাবা মারা গেছে, কোথায় তোমরা আমাকে একটু সহানুভূতি দেখাবে? তা না করি কিনা উল্টো পাল্টা কথা বলছো, আর আমাকে তোমরা কথা শোনাচ্ছ। দেখ, তোদের এসব কান্না দেখে আমাদের কোনো লাভ নেই। কথায় বলে না, চাচা আপন প্রাণ বাঁচা। আমরাও সেটাই করছি, আর আমি তোকে 3 দিনের সময় দিচ্ছি। এর মধ্যেই তুই কি করবি সেটা আমাদের জানাবি। নাগ ভাই, দেখলি তো সবাই কেমন কথা শুনিয়ে চলে গেল। বাবার নাচটাকেও কেউ সৎকার করলো না। কেউ না করুক দিদি, তুমি আর আমি মিলে বাবার সৎকার করাবো। দুই ভাই বোন মিলে রাজু টোনার সৎকার করায়। এরপর রাত হয়ে আসে। নাগ ভাই, তোর কি কোনো নিরাপদ আশ্রয়স্থল আছে বলতো? যদি থাকে তাহলে আমাকে বল, আমি তোকে সেখানেই রেখে আসবো। এখানে যে তুই নিরাপদ নস রে, যখন তখন তোর উপর আক্রমণ হতে পারে। আমি নাগরাজ্যের নাগপুত্র, আমার ভেতরে অনেক শক্তি আছে দিদি। আমি যে নাগমণির অধিকারী। আমার মা আমার বাবার সঙ্গে ঝগড়া করে ওই গাছের কোঠরে আশ্রয় নিয়েছিল, কিন্তু সেখানে এসেও আমার মাকে জীবন দিতে হয়েছে, আর আমাকেও তোমাদের সঙ্গে এখানে আসতে হয়েছে। এখন আমার নাগরাজ্য ছাড়া আমার কাছে আর কোনো নিরাপদ আশ্রয় নেই দিদি। তাহলে কাল সকালে আমি তোকে নাগরাজ্যে নিয়ে গিয়ে ফিরিয়ে দিয়ে আসবো। টুনির কথা শুনে নাগরাজ আর কিচ্ছু বলে না। এরপর গভীর রাত হয়ে যায়, আর হঠাৎই টুনির নাগ ভাই অসুস্থ হয়ে পড়ে। তার পুরো শরীরে কাটা কাটা ক্ষত হয়ে যায়। নাগ ভাই, এ তোর কি হয়ে গেল নাগ ভাই? দিদি, আমি মরতে চাই না দিদি, আমাকে আমাকে তুমি বাঁচাও, বাঁচাও দিদি, আমি মরতে চাই না। টুনির নাগ ভাই অজ্ঞান হয়ে পড়ে যায়। টুনি কোনো কিছু বুঝতে না পেরে সেই রাতে তার নাগ ভাইকে নিয়ে তান্ত্রিকের কাছে যায়, আর তান্ত্রিককে সবটা খুলে বলে। এক জটিল রোগের কারণে তোর ভাইয়ের এই অবস্থা হয়েছে। আজ রাতের মধ্যে যদি ওর কোনো চিকিৎসা না করানো হয় তাহলে ও আজকেই মারা যাবে। তান্ত্রিক বাবা, আমার ভাইকে বাঁচানোর জন্য আমাকে কি করতে হবে বলুন, আমি তাই করব। কালু কাকের বাড়ির উঠোনে আছে এক বিরাট খেজুর গাছ, আর সেই খেজুর গাছেই একটা হাড়ি বাঁধা আছে। ওই হাড়িতে হাড়ি ভর্তি মধু আছে, যেটা নাগরাজেরা জমা করে রেখেছে। তোকে সেই হাড়ি আনতে হবে, আর সেই হাড়ির মধু দিয়েই তোর নাগ ভাইকে সুস্থ করা হবে। তান্ত্রিকের কথা মতো টুনি কালু কাকের বাড়িতে যায়, আর কালু কাককে বাড়িতে দেখতে না পেয়ে টুনি গাছে উঠে মধু চুরি করে নিয়ে তান্ত্রিকের কাছে চলে আসে। বাবা, এই নিন মধু, আমার ভাইকে এক্ষুনি সুস্থ করে দিন। তান্ত্রিক মধু নিয়ে সাপের গায়ে মাখিয়ে দেয়, আর অমনি সাপ সুস্থ হয়ে যায়। ভাই, তুই সুস্থ হয়ে উঠেছিস। তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যে আমার ভাইকে সুস্থ করে দিয়েছেন। এরপর টুনি তার নাগ ভাইকে নিয়ে বাড়িতে ফিরে আসে। এদিকে কালু কাক তার মধুর হাড়ি খুঁজে না পেয়ে তুলকালাম শুরু করে দেয়। কে 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 আমার মধুর হাড়ি নিয়েছে? হ্যাঁ, ওই মধুর হাড়ি তো একমাত্র সাপেদের রোগ সারাতেই কাজে লাগে, আর এই জঙ্গলে তো একমাত্র টুনি ঘরেই সাপ আছে। তার মানে কি টুনি? এসব বলে কালু দৌড়ে টুনির বাড়িতে যায়। টুনি, টুনি, আমার গাছের মধুর হাড়ি তুই চুরি করেছিস তাই না? এই এই, একদম আমার বোনকে তুমি চোর বলবে না, এই বলে দিলাম। ওরে বাবারে, মধুচোর বোনের নাগ ভাইয়ের দেখছি খুব বড় গলা। আমি নিশ্চিত তোরাই আমার মধুর হাড়ি চুরি করেছিস। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমার বোনই মধু চুরি করেছে? আজ আমার কাছে কোনো প্রমাণ নেই বলে আমি তোদের ছেড়ে দিলাম, কিন্তু যেদিন আমি প্রমাণ পাবো সেদিন তোদের খবর করে ছাড়বো।
কালু একা একা কথা বলে সেখান থেকে চলে যায়। আর টুনি তার নাগ ভাইকে নিয়ে কোনো রকমে দিন কাটাতে থাকে।